রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় এর সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রেপ্তারের পর দর্শক দেখতে পাচ্ছেন রংপুরের ঘটনায় এখন আরো 20 জন গ্রেপ্তার হয়েছে। এদিকে আজ তারেক রহমান ভয়াবহ অ্যাকশন নেন রংপুরের 4 খুনের ঘটনার বিষয়ে। সেনাপ্রধানকে এই মামলায় জড়িত পাওয়া যায়, এই নিয়ে আজকে আরো 20 জন আসামি গ্রেপ্তার হয়, সবাই জবানবন্দি দেয়। এ নিয়ে আরো খবর জানাতে রংপুরের দাসপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, গণপতির বাড়ির পরিস্থিতি কি দেখছেন, আর এই হত্যাকাণ্ড নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান। রংপুরে রহস্যের জট যেন বাড়ছে। একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে জমাট প্রশ্নগুলো খুঁজছে যথাযথ উত্তর, যদিও তা মেলেনি এখনো। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারকে হত্যার ঘটনার তদন্ত ভার দেওয়া হয়েছে ডিবিকে। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত অভিযোগপত্র দেওয়ার জন্যই তদন্ত সংস্থা বদল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরের 4 খুনের ঘটনায় এবার তারেক রহমান ভয়াবহ অ্যাকশন নিয়েছেন। তারেক রহমানের অ্যাকশনে অসংখ্য রহস্য উন্মোচন হয়, অসংখ্য মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, আজকে সেনাপ্রধান বিপদের মুখে পড়েন তারেক রহমানের অ্যাকশনের কারণে। অন্যদিকে এই মামলার বিষয়ে এবং এই ঘটনার বিষয়ে 20 জন গ্রেপ্তার হয় এবং অসংখ্য জবানবন্দিও আসে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই, যেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই রংপুরের ঘটনার বিষয়ে সকল রহস্যগুলো জানতে পারবেন। আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো রংপুরের ঘটনার, যেইগুলো দেখলে আপনারা সবকিছু পরিষ্কার হতে পারবেন। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের বড় ধরনের অমিল পাওয়া যায়। একই সঙ্গে আসামির পোশাক বিতর্ক, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহত 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী কারো চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ ময়না তদন্তে উঠে আসেনি। আরও স্পষ্ট করে তিনি জানিয়েছেন, নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের আলামত পাওয়া যায়নি, বরং কয়েকদিন মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে স্বাভাবিকভাবে মুখ ও চেহারার এমন পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা একটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায় না। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যায়। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন, নিহত আগামী চক্রবর্তীর মুখের চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল। ময়না তদন্তের তথ্যের পর পুলিশের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের পর আসামিদের পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জেলা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্টের শার্ট ছিল, আটক হওয়ার পর আসামি সিদ্ধার্থ দাসের গায়েও হুবহু একই নকশার শার্ট দেখা যায়।
সিদ্ধার্থের শার্ট নিয়ে তার বাবা বিনয় দাস জানিয়েছেন, তিনি যখন তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তখন ওর গায়ে কেবল একটি ঘিয়া রঙের গেঞ্জি ছিল। পরে কিভাবে ওর গায়ে এই শার্ট এলো তা তার জানা নেই। আচ্ছা, সিদ্ধার্থকে যার বাসা থেকে ধরে তখন আপনি ছিলেন? আমি তো যে ধরে দিছি। আপনিও সময় ধরে দিচ্ছেন? হ্যাঁ। তখন সিদ্ধার্থের পরনে কি ছিল? এটা গেঞ্জি ছিল। গেঞ্জি ছিল? হ্যাঁ। এই শার্টটা কি দেখছেন কখনো সিদ্ধার্থ? না না, এই শার্টটা কার? তা তো জানি না। আপনি সিদ্ধার্থর গায়ে কখনো এই শার্ট দেখছিলেন? না। আপনার ছেলের শার্ট এটা কি না? না না, এটা আপনার ছেলের শার্ট না? না। এটা কার শার্ট? তা তো জানি না আমি। তবে এই অভিযোগকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী। তার মতে এটি আড়ংয়ের শার্ট, যা হাজার হাজার মানুষের থাকতে পারে। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া আসামিদের গতিবিধি ও ঘটনাস্থল ত্যাগের সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে 20 আগস্ট শেষ রাতে বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা শিক্ষক সহ 4 জনকে হত্যা করে এবং 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। কিন্তু পুলিশের বক্তব্যের সাথে মিলছে না আসামি সিদ্ধার্থের বাবা ও সীমান্ত দাসের মায়ের মন্তব্য, বরং তারা দুজন দিয়েছেন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার আপনার ছেলে বাসায় কখন প্রবেশ করে? বৃহস্পতিবারে রীতিমতো সে যেভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করে ঠিক ওইভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমি রাত 12টা পর্যন্ত তো দোকান করি, ও বাইরে খেলা খেলতেছে, মানে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাসায় আসো। বাবা আজকে বাসায় থাকবো না, আমি সীমান্তদের বাসায় থাকবো। বৃহস্পতিবার সীমান্ত রাতে কোথায় ছিল? সিদ্ধার্থ সীমান্ত কি এই বাসা আপনাদের বাসায় ছিল? আমার ছেলে আসছে 11:30টায়, আসছে খাওয়া দাওয়া করছে, করে রেস্ট নিছে, আমাদের সঙ্গে কথা বলার পরে একটু বের হওয়ার পরে নাকি ও বের হয়েছে, তা 2 জনের দেখা হয়েছে। তা ও ঘরে যা মানে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, কিছুক্ষণ কথা বলে নাকি ও বের হয়ে আসছে। তা এই কথাটা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি যে তোর কাছে ছিল এখানে? তা বললো যে না, হ্যাঁ আসছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার সাথে একটু কথা বলে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা ও জানে না। বাসার মোবাইল ফোন বন্ধ থাকা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েও রহস্য কাটছে না। ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমারকে ডেকে লাইন সচল করা হয়। তিনি জানান, খুঁটি থেকে মেইন লাইনের সংযোগটি সুনির্দিষ্টভাবে খুলে ফেলা হয়েছিল, যা কোনো স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয়। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না, শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। কিন্তু ডিবি পুলিশ বলছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি তাদের জানা নেই। এদিকে মরদেহগুলো উদ্ধারের সময় সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়েও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ যখন স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করছে, তখনও গণপতির বাড়ির সামনের গলিতে অবস্থান করছিল সিদ্ধার্থ দাস। এছাড়াও রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্তের অমিল এবং পারিপার্শ্বিক নানা অসঙ্গতির কারণে হত্যাকাণ্ডটির প্রকৃত মোটিভ ও নেপথ্যের ঘটনা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, আমি এখন ওই শার্টটাই পরে আছি। রংপুর নগরীর মাছুয়া পাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 সন্দেহভাজনের একজনের পরনের শার্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার পরনেও একই ধরনের শার্ট দেখা গেছে। এমন দাবি ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানাবিধ প্রশ্ন।
এদিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় ধারণ করা স্থানীয় কয়েকটি ফেসবুক লাইভ ভিডিওতে মাস্ক পরা এক পুলিশ কর্মকর্তাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। তার পরনের শার্টের সঙ্গে গ্রেপ্তার এক সন্দেহভাজনের শার্টের সাদৃশ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানায়, একই ধরনের শার্ট একাধিক ব্যক্তি পড়তেই পারেন, ফলে শুধু পোশাকের মিলের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এই যে শার্টটা পরে আছে এটা আরমের শার্ট, আরম এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে। অন্যদিকে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হত্যার আগে তারা ইয়াবা সেবন করেছিলেন এবং পরে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ হওয়ায় গণপতি চক্রবর্তীর ছাদে এলে তাদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশের প্রাথমিক বক্তব্যে জানা গেছে। তবে পাশেই ফাঁকা নির্মাণাধীন ভবন থাকা সত্ত্বেও তারা কেন গণপতির বাড়ির ছাদে গেলেন, এই প্রশ্নেরও এখন পুরোপুরি পরিষ্কার উত্তর মেলেনি। অপরদিকে তদন্তে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার ধর্মীয় পরিচয় এবং গ্রেপ্তার দুই সন্দেহভাজনের একই ধর্মের অনুসারী হওয়া নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। পুলিশ অবশ্য বিষয়টিকে নিছক কাকতালীয় বলে দাবি করছে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে তদন্তে যুক্ত করার অভিযোগ নাকচ করেছে। এর মধ্যে গ্রেপ্তার দুই যুবক আদালতে ফৌজদারি কার্যবিধির 144 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের জবানবন্দির সঙ্গে ঘটনাস্থলের আলামত এবং অন্যান্য তথ্য কতটা মিলে সেটি এখন গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে গণপতি চক্রবর্তীর পরিবারের 4 হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের দাবি অনুযায়ী অগ্রগতি হলেও সামনে রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। শার্টের সাদৃশ্য, ঘটনাস্থলে সন্দেহভাজনদের গতিবিধি, হত্যার প্রকৃত কারণ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্যের সামঞ্জস্যপূর্ণ সবকিছুরই নিরপেক্ষ যাচাই প্রয়োজন। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার বাইরে গিয়ে তদন্তে প্রমাণ কি বলছে। শার্টের মিল কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে রয়ে গেছে কোনো গুরুত্বপূর্ণ সূত্র? রংপুরে এক শিক্ষক পরিবার, অবসরপ্রাপ্ত শিক্ষক, তাও আবার সনাতন ধর্মের মানুষ। তারা পরিবারের 4 জনকে একসাথে তাদের জীবন কেড়ে নেওয়া হলো। শিক্ষক, শিক্ষকের স্ত্রী, তার কন্যা, তার পুত্র। এবং এই যে নরপিশাচরা এই ঘটনাটা ঘটালো এবং বলা হচ্ছে যে ঘটনা ঘটানোর 2 দিন পরে তাদের মরদেহগুলো উদ্ধার করা হলো। পুলিশের বক্তব্যে তেমনটাই উঠে এসেছে। কিন্তু পুলিশ যে ইয়াবা সেবনের, ছাদে ইয়াবা সেবনের ঘটনা সামনে এনেছে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম সেই খবর দিয়েছে। পুলিশের তড়িঘড়ি করে সেই গল্পে অনেকেই মানে অবাক হচ্ছেন এবং অনেকেই সন্দেহ পোষণ করছেন। অনেকে বলার চেষ্টা করছেন এটা একটা সাজানো নাটক। এই ঘটনা কেন হলো, এর পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে। এলাকাবাসীদের মধ্যে একজন প্রতিবেশী ঘনিষ্ঠ গণমাধ্যমে বলেছেন যে ওই শিক্ষক যখন ওই বাড়িটা করতে শুরু করেন তখন থেকেই তার পেছনে চাঁদাবাজরা উঠে পড়ে লেগেছিল এবং হুমকি ধামকি দিচ্ছিল। কিন্তু মানে ব্যাপারটা তিনি কাউকে বলছিলেন না, একেবারে কাছের মানুষ ছাড়া, কিংবা চাঁদাবাজদের কারা টাকা চেয়ে ভয়ভীতি দেখাচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছিলেন না। এর পেছনে কি ওই কারণ রয়েছে নাকি এর পাশে মানে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ব্যাপার রয়েছে? যে 2 জনকে ধরা হয়েছে ইয়াবা সেবনের নামে, সেই 2 জনও সনাতন ধর্মের মানে নাগরিক এবং বলা হচ্ছে তারা আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন। যদি আদালতে তারা স্বীকারোক্তি দিয়ে থাকেন তাহলে সন্দেহটা আমরা করছি কেন? সন্দেহটা আরও বেশি দানা বেঁধে উঠে যখন মানে গ্রেপ্তারকৃত 2 জনের একজনের বাবা বলছেন যে তাকে যখন পুলিশের হাতে আমি তুলে দিই তখন তার পরনে ছিল গেঞ্জি, অথচ পরবর্তীতে পুলিশের কাছে ছবিতে দেখেছি তার পরনে শার্ট। এই মানে পোশাক বদলটা হলো কিভাবে, কেন হলো, কি কারণে হলো, কিছুই আমরা জানি না। চলুন একটু অপরাধী মানে অভিযুক্ত অপরাধী একজনের বাবা তিনি কি বলছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। সেটাকে কেন্দ্র করে সন্দেহ করার অবকাশ নতুন করে তৈরি হচ্ছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রংপুরে হৃদয় বিদারক যে ঘটনা, গত একদিন আগে যে ঘটনাটা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি, যদিও ঘটনাটা ঘটেছে শুক্রবারে, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার কিংবা শুক্রবারে। 2 দিন পরে পুলিশ তাদের দেহগুলো উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে অপরাধী হিসেবে গ্রেপ্তার হওয়া একজনের বাবার মন্তব্যে।
কি বলছেন তিনি? গণমাধ্যম ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুরের ঘটনার বিষয়ে অসংখ্য কথা হয় এবং অসংখ্য নিউজ এই মুহূর্তে আমরা দেখতে পারি এবং অসংখ্য নিউজ যে বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে বা প্রকাশ হয়েছে এগুলো নিয়ে। দর্শক শ্রোতা, এই রংপুরের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? রংপুরের বিষয় নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।